আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আহ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস, যেটি গতকাল বাংলাদেশ সময় রাতের বেলায় মধ্যরাতে তিনি দিয়েছেন। যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথা তাকে বলেছেন। তার সেনা বাহিনীর ভেতরে যে তার যে বাসস্থান, সেখানে তাদের একটি মিটিং এ তিনি এই কথাটি বলেছেন এবং তিনি যুক্তি দিয়েছেন যে কেন আওয়ামী লীগকে আবারও আহ, রাজনীতিতে আসতে হবে, না হলে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই বিষয়টির পরেই বাংলাদেশের ছাত্র সমাজের একটি প্রতিক্রিয়া, সাধারণ মানুষের মধ্যে একটি প্রতিক্রিয়া, রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া, সব মিলিয়ে রাজনীতি আবার একটি গরম পরিস্থিতি, এই যে একটি অন্যদিকে টার্ন নিচ্ছে এমন একটি অবস্থা। তো এই সার্বিক পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, কারো বিস্তারিত পরিচয় দেওয়ার কিছু নেই, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। আহ, কোনো বিশেষণে যাওয়ারই কোনো সুযোগ নাই। পিনাকিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনার প্রিয় মানুষ ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো দাদা, এই যে পরিস্থিতি, জেনারেল ওয়াকারের হঠাৎ করে, আমি আজকে শিরোনামটা দিয়েছি মানে জেনারেল ওয়াকারের নেকাব খুলে গেছে। নেকাবটা আসলে মুখোশ না, নেকাবটা জাস্ট একটা আড়াল, যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয়। তো এটা মুখোশও বলতে চাই নাই, এই জন্য নেকাবটা, এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ওনার হঠাৎ যে নেকাব খসে পড়লো, আহতরা এখনো হসপিটালে। এক বছরও হয় নাই, মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের এক বছরও পূর্ণ হয় নাই, কিন্তু এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন, উইদাউট আওয়ামী লীগ এটি হবে না। অথচ দেখেন যে 3টা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই না। তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার যার স্ব স্ব অবস্থানেই তো ছিলেন না, কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই। তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো, বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম। পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত 7 মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই, মানে সবাই বহাল ছিল। তো আপনার কাছ থেকে শুরু করি পিনাকিদা, আপনার কাছ থেকেই শুরু করি। প্রথমে সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার সাহেব কি চাচ্ছে, কেন এরকম করছেন। হ্যাঁ, এবং গত 25শে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন, সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণটা কি? আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাঁশঝাড় থাকতো এবং বাঁশঝাড়ের ওইখানে অন্ধকার, দুই দিক দিয়ে বাঁশ টাস ঝাড় হতো এবং মনে করা হতো যে ওইখানে ভূত পেতনি থাকে, জিন ভূতের আসর টাসর হয়। এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি, জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে। তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এইরকম আর কি, উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই, কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পান? ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট, যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক, এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাইছে, গণহত্যার সহযোগী হয়েছে, এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং সমস্ত জায়গায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব। এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান। এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ। এখন মুশকিলটা হচ্ছে কি, যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনূসের সরকার তৈরি করেনি, রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ। এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল পড়ে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে, হ্যাঁ, তার কোনো ইহত্যা নাই। মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা ছবি ব্যবহার করছে, হ্যাঁ, এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে, কিভাবে সেটা ভেরিফাই করছে, কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে, কে করছে, হ্যাঁ, কোন ফরেনসিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে, কোন ফরেনসিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে, এভরিথিং ডিটেইল। মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম, আমি আর পরে আর করিনি, কারণ
আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল, এই হেলিকপ্টার গুলোতে ক্রু কারা ছিল, এটার একটা তালিকা আমি পাইছি। এবং আমি একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি, যে কে কে ছিল, অ্যামিনিশন কি কি উঠছিল, অ্যামিনিশন কতটা খরচ হয়েছে, সেইটার হিসাব সহ আমি দিছিলাম। সো ডিটেলটা আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি। তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভিস, ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইল, এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায়? ধরেন হাসিনার নামে তো একটা মামলা হবে, হাসিনার নামে শুধু না, হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার যারা যারা সাথে সাথে ছিল, তার রাজনৈতিক নেতা টেতা সবগুলোর নামে মামলা। আচ্ছা, এরপরে মামলাটা যখন হবে তখন মোদির নাম আসবে না? মোদির নাম তো আসবে, মোদির নাম আসবে, কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল, কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো, তাই না? মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজ্যাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত, ভারতের জেলে এসে ল্যান্ড করলো, এই বিষয়গুলো তো আসবে। এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না। তো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, মোদিও বিচারের মুখোমুখি, সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয়, হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয়, ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয়। এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি, এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে। এবং এই জন্যই ওয়াকার সবাই যত 662 জন পারপিট্রেটর, বিচারক, পুলিশ অফিসার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান, ডিটেইল প্ল্যান, যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান। সে সেটাকে এক্সিকিউট করতে চায়। এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে? এক্সিকিউট করার জন্য প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগটা শুদ্ধ, পিওর, ভালো আওয়ামী লীগ আর কি। এবং আমি খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি, সেটা আমরা গ্রহণ করবো। নো ওয়ে, নো ওয়ে। আওয়ামী লীগের রাজনীতি কি আসলে? আওয়ামী লীগ কি রাজনীতি করছে? আওয়ামী লীগের রাজনীতিটা কি? আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদ, সকল গণতন্ত্র, এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা, এটাই তো তার রাজনীতি। দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল, সে ফ্যাসিবাদ কায়েম করছে, একদলীয় শাসন কায়েম করছে। শেখ হাসিনার আমলে 15 বছরের শাসনে একই জিনিস, সে ফ্যাসিবাদ কায়েম করছে। আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাজনীতি। তাহলে আওয়ামী লীগের কি রাজনীতি? ভালো ফ্যাসিবাদ হয় নাকি? ফ্যাসিবাদের তো কোনো ভালো মন্দ নাই, মানে গুয়ের তো কোনো ভালো গু মন্দ গু নাই, গু অলওয়েজ গু, গুয়ের কোনো ভালো গন্ধ তো হয়। তো এই জন্য এই ভালো আওয়ামী লীগ, মানে ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে শিরিন শাহ, ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে সাবের হোসেন চৌধুরী। কেন ভালো আওয়ামী লীগ? কারণটা হচ্ছে এখানে ক্লাস, শ্রেণী। এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকেন, এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম, রুলিং এলিট ক্লাস। এই যে রুলিং এলিট ক্লাস, ইংরেজি জানা ক্লাস, এটাই হচ্ছে সবসময় ক্ষমতায় থাকবে। এটাই ডেইলি স্টার, এটাই প্রথম আলো, এটাই সাবের হোসেন চৌধুরী, এটাই শিরিন শারমিন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। ওই যে ইংরেজি যেহেতু কইছি, যেহেতু ঠিকই কইছি, সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে। সেটা আওয়ামী লীগের নামে হোক, এটা মিলিটারি শাসনের নামে হোক, এটা বিএনপির নামে হোক, এটা হোয়াট এভার নামে হোক, এটাই তারা থাকতে চায়। এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে, ভারতের স্বার্থটাকেই রক্ষা করবে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই 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 গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে? কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি এন্ড ইমোশনালি কানেক্টেড। আরেকটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশের যারা রুলিং এলিটস, হ্যাঁ, যারা এই যে ইংরেজি জানা এলিট, তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে না। আপনি দেখেন এই যে ধরা যাক আমি যদি ইয়ের কথাই বলি, মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই, ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল, এবং তার তো কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সার অভাব নাই, তার মেয়েকে পড়াইছে ভালো জায়গায়,
এখন বলেন তো তার মেয়ে কি করে? কিছুই করে না, ইনফ্যাক্ট কিছুই করে না। সে লন্ডনে কিছুই করতে পারে না, তার ক্যারিয়ার ডুম, কিছুই না। হ্যাঁ, বা ধরেন আপনি জয়, জয় তো একটা ইয়ে পরিবারের একটা একটা সুবিধাপ্রাপ্ত পরিবারের ছেলে। আমার বাবা তো স্কুল টিচার রে ভাই। হ্যাঁ, তো জয়ের মা তো প্রাইম মিনিস্টার ছিল, সে তো শেখ মুজিবের নাতি, এটা প্রিভিলেজ ফ্যামিলি থেকে। কি করছে জয়ের ক্যারিয়ার, গ্লোবাল কন্ট্রিবিউশন কি? কিচ্ছু না, নাথিং। আপনি এই যে বাংলার রুলিং ক্লাস, এরা আসলে পশ্চিমে কিছু করতে পারে না, এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি। হ্যাঁ, সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে, কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায়, স্পেসটা পায়, তাদেরকে একটু স্পেস দেয়, তাদের একটু পিট পিট চাপড়ায় দেয়। এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি, টোটাল পলিটিক্স এর প্রবলেম। এবং এই কারণে এই জায়গাটা থেকে আমরা বাড়াইতে পারতেছি না। এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই, এই নষ্ট শহরগুলোকে জ্বালাই দিব একেবারে। কারণ এইটাকে ধ্বংস করে না দিতে পারলে, এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে, আপনি এই এই যে ফ্যাসিবাদের যে চক্কর, এই যে এলিটিজমের যে চক্কর, এটা থেকে বাইরে হতে পারবেন না। এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজ আনাম দেখাবে, একবার মতিউর রহমান দেখাবে, একবার সাবের হোসেন চৌধুরীকে দেখাবে, একবার শিরিন শারমিনকে দেখাবে, এই এলিট। ইভেন ইনফ্যাক্ট আপনি প্রফেসর ইউনূসের মন্ত্রিসভা দেখেন, এলিটস, এলিটের বাইরে কেউ নাই। মানে যারা এই বাংলাদেশের এলিট সোসাইটির ক্লাসের মেম্বার্স, এর মধ্যে ছাত্ররা দু একজন ঢুকছে, এর বাইরে আর সবাই সবাই এলিটস। আপনি দেখেন, মানে আচ্ছা বলেন কোন, আমি বলি এটা এখন বললে অন্যরকম শোনায়। প্রফেসর ইউনূসের একজন মিডিয়ার ইয়ে দরকার, একজন মিডিয়াতে কাজ করে, বিদেশে থাকে, এরকম একজন এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার। কাকে বলেন তো? আমি আপনাদেরকে বলতেছি না, আমি দর্শকদেরকে বলতেছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কার নামটা মনে আসে? বলেন তো কার নামটা মনে আসে? আমাকে যদি বলতো যে প্রফেসর ইউনূস যে আচ্ছা পিনাকি আমাকে একটু খুঁজে দেন তো, আমার একজন বিশেষ সহকারী দরকার, একজন ভালো ইয়ে করতে পারবে, বিদেশে থাকে, লেখাপড়া করছে, আমার মাথায় প্রথম কনক সরোয়ারের নাম আসতো। আরে কনক সরোয়ার পিএইচডি করেও এলিট গ্রুপে ঢুকতে পারেনি, কারণ ওই যে এলিট সোসাইটি, ওই যে আলিরিয়াজ মিলে যে সোসাইটিটা তৈরি হয়েছে, ওইটার মধ্যে কনক সরোয়ার নাই। সেজন্য কনক সরোয়ারের নাম আসে না, মনির হায়দারের নাম আসে। মনির হায়দার বিশেষ সহকারী হয়। হ্যাঁ, তো এইটা তো প্রবলেম আমাদের, এটা তো শুধু প্রবলেমটা, এইটা শুধু মানে আওয়ামী লীগ, বিএনপি, প্রফেসর ইউনূস প্রবলেম না, এটা টোটাল বাঙালি এই সেকুলার এলিট সোসাইটির প্রবলেম। এবং এখান থেকে আসছে এই আওয়ামী লীগের পুনর্বাসনের এই জায়গাটা। যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনগণ যতক্ষণ পর্যন্ত না এম্পাওয়ার্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবে এবং এই লড়াইটাও থাকবে। আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না, অমুক হই, আমি মবস্টার, আমি মব লড়াই দিই, অমুক করি তমুক করি, এই সমস্ত বলে না। আরে ভাই, আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে। তো আপনি যে হ্যাভ নটস, তাদের দিকে তাকাইতে হবে, তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে। তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না, এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মব জাস্টিস বলবেন, এটা হইতে পারে না। আপনি এটা করতে পারবেন না, আপনাদেরকে এটা করতে দেওয়া হবে না, প্লেন এন্ড সিম্পল। তবে দাদা আপনি যেটি বলছিলেন যে শুধু তো এলিট শ্রেণী না, ইউনূসের মন্ত্রিসভায় ধরেন বিপ্লবের সঙ্গে, বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই। আর আমি দর্শকদেরকে বিনীতভাবে বলি, দাদা একটা এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোনো আগ্রহ নাই, বা আমি ওইটা যাইতে চাইও নাই। দাদা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বিষয়টা এনেছেন, আপনারা আবার এটাকে অন্য ব্যাখ্যা করেন না। তো দাদা আমি আসবো আবার আপনার কাছে। এই যে ধরেন ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনি। ধরেন দাদা যা বললো মোটামুটি সবকিছু কভার আপ হয়ে গিয়েছে। আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ, যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই। হাসনাতের ফেসবুক পোস্ট, তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের।
বাংলাদেশে এই 22। 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি 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 হাসনাতের এটা নিয়ে করছেন, এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি মানে বলা হয় নাই কেন, এই কথাটা কেন বললাম জানেন? হাসনাতকে জিজ্ঞেস করছিল ইলিয়াস এটা প্রশ্নটা? হ্যাঁ, না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই। এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে। অন্য বিষয় নিয়ে আমি ওই যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়েই করেছিলাম। আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাতকে, হ্যাঁ, কারণ হাসনাত নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে, ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি, হ্যাঁ। তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা, হ্যাঁ, ওই দিন তো আমাকেও বললা না কেন? বললো যে দাদা আমি আসলে আমাকে এইভাবে বলছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলতে, দাদা আমি আসলে রাজনীতি বুঝি না, হ্যাঁ, আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না, আমার বয়স কম, এভাবে আমাকে বলছে। হ্যাঁ, আপনাকে বলাটা উচিত ছিল আগেই, হ্যাঁ, এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত, কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি। এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে, তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো। না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে, কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এদের একটা চক্র আছে, এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না এই কথাগুলো, যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ মানেই বোধহয় আসিফ, না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা, যে আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। না তাই তো হয় ইলিয়াস, এটাই কিন্তু হওয়ার কথা। কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে, পার্ট অফ পাওয়ার, ক্ষমতার যারা অংশ, তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে, আমার ক্ষমতাটা যেন নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবেই। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, আমি তো বললাম তো থাকবে না, কারণ মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না, এটা অভিযোগ। আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, তিনি এখন এটা চান না। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো, $1 বিলিয়ন। $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক তো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে মনে হয় ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মবতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন?
উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসালেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান, ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর 10 বছর 20 বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা গোনাই ধরে না। মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ? আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি, তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো। আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না, তারা কামাইতে পারতো, কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। আপনার চেয়ে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে। আমি একটা জিনিস, সরি ইলিয়াস, আমি ইন্টারাপ্ট করার জন্য, যে জিনিসটা আমি আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার দেখছেন, কেউ দেখছেন এটা স্ট্যাটাস? ইলিয়াস দেখছো? কোন? আমি খেয়াল করিনি। সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা। মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই, কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই। মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি, জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি, জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি। সে বলে দিল লুটেরা। এত বড় ধৃষ্টতা! আশ্চর্য ব্যাপার। মানে একটা রাজনীতিতে, মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে, হ্যাঁ। তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল, আমরা যা চাই সেইখানে। আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল। আরে বেটা, কি বলবো, 2 দিনের পোলা। যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেটা চাই সে জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে, তাদের একসাথে বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে হয়েছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ, ঠেকাইছে কারা জানেন? ছাত্র দলের ছেলেরা ঠেকাইছে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে আয় বাবা বুকে আয়, হ্যাঁ, এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই, হ্যাঁ। সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যেই জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু, আমি জানি না কি অবস্থা, ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করার জন্য। এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি। ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে, শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা, আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না, কোনোদিন না, নেভার এভার। এইটা যদি ছাত্ররা না জানে, নতুন দলের লোকেরা যদি না জানে, তাহলে রাজনীতি না করাই।
না দাদা, ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা ধরেন নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি, এটা ঠিক মনে হয় না যারা বিপ্লব করে আসছে আর কি, মনে হয় যেন একটা ওই এলিট পলিটিক্যাল না পার্টি। কনক ভাই, আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই সে, আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা, ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন, এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল, আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো। আরে ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো আর ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমনে? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল, কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। ক্যান্টনমেন্টের সেদিন কি হয়েছিল সেটা খুঁজে বার করা খুব জরুরি। ইলিয়াস, আমি আমি আসতেছি একটা বিষয় একটু দেখাতে চাই দাদা। ধরেন এই যে নতুন দল গঠন, এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই। এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক, আমি জাস্ট একটু দেখাতে চাই। প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তো এই যে বক্তব্যটা না, মানে এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে, কিন্তু আসিফ মাহমুদ যখন এতদিন এগুলো বলে নাই, এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চায় নাই, জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড, জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল। তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি, কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন? আমি সব একসাথে আসতেছে কিন্তু না, আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত। মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ, কি হবে না হবে। আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলাটাই, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। এখানে কিছু প্রেডিক্ট করা যায় না, এখানে আপনাকে নেভিগেট করতে হবে। এখানে প্রেডিক্ট করতে পারবেন না, নেভিগেট করতে হবে। সো নেভিগেট কে করবে? নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে। রাজনৈতিক দলগুলো করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে, রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে, সরকার করবে, এই ব্যুরোক্রেসি করবে, এরা মিলে সবাই নেভিগেট করবে। সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে? এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে, এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে, এটাতে কি ইন্ডিয়া জিতবে? এখানে উত্তর ভেরি সিম্পল। এখানে জনতা যার পক্ষে থাকবে, যাদের পক্ষে থাকবে তারাই জিতবে। হ্যাঁ, আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে। আমি এইখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই ম্যানেজমেন্ট স্টাইলটার একটু সমালোচনা করতে চাই। যেমন ধরেন প্রফেসর ইউনূসের তো আর্মি চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন, আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই? হ্যাঁ, আপনি আমার পারমিশন নিছিলেন? আমি তো ডিফেন্স মিনিস্টার, ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার। আপনি তো ডিফেন্স মিনিস্ট্রির পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য। আমি জানি না এটা প্রফেসর ইউনূস করছেন কিনা, আমার বিশ্বাস এটা উনি করেননি। হ্যাঁ, তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, অমুক 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 তার সাথে কথা বলতেছে। ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে, কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে?
হাসনাত তো একজন পলিটিক্যাল লিডার, তাই না? মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে, এটা বলতে দেবো আমরা? মানে এইটা প্রফেসর ইউনূসের পারমিশন দিছে? তো প্রফেসর ইউনূস এটাকে কিভাবে ম্যানেজ করছেন? আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ওনাকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন দেবেন না। এখন হইতে পারে প্রফেসর ইউনূস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না, তো ফাইন, উনার একজন বিশেষ সহকারী আছেন, একজন জেনারেল আছেন, উনি করুক, এটা উনাকে দায়িত্ব দিয়ে দিক। কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না, আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে। নো ওয়ে, এটা আর্মির কাজ না। আর এখন ধরেন মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে, এখন আর্মির ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত, অনেকগুলো কারণে। এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না, 2 নাম্বার তারা ক্লান্ত, 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোরে ভাই, আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নেই, তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক। আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক। এবং সেটার জন্য সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি, কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি, আমার তো এটা যাওয়ার দরকার নেই। এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট প্রফেসর ইউনূসকে একটা রোল নিতে হবে, যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই না করে। এটা তো আর্মির কাজ না রে ভাই, এটা তো ওয়াকারের কাজ না। আপনি এটা কেন যাচ্ছেন? মানে কোন নির্বাচন ইনক্লুসিভ ভাবে কোনটা হবে না, এটা তো সেনাবাহিনীর প্রধানের চিন্তা করার বিষয় না, এটা রাজনৈতিক সরকার বা সরকারে যারা আছে তারা দেখবে। আর আপনি যেটি বলছেন দাদা, ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি, মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না। এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি একটু রেসপেক্টফুলি কনক তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই, কারণটা হচ্ছে কি আমার কাছে ডেটা আছে, মানে একদম ভেরি সলিড ওই ক্রাইমের ডেটা আছে, এবং ক্রাইম আসলেই কমেছে। আমি যদি জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি, তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি, সিগনিফিকেন্টলি ক্রাইম কমেছে, অপরাধ কমেছে। না দাদা, আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমাদের কাছে আমরা যখন আর্মি নিয়ে কথা বলি, আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই, ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে, কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে, তারা বলছে সব চুপচাপ বসে থাকো, মানে এরকম মতো এসছে, তো যেটা আমাদের আর্মিকে ক্ষতিগ্রস্ত করছে। ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ফুল ফ্লেজের কাজ হয় নাই। আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে, কি কি করতে হবে, আমরা বলেছি, মানে কেউ কিন্তু কোনো রেদওয়ান যে ওই যে গুলি করলো, যে বিজেপিতে পোস্টেড ছিল, গুলি করলো সরাসরি সাবমেশিন গান দিয়ে, এটাই মানে দাদা কোথাও কিন্তু কোনো শুনতেছে না, যেমন ওয়াকার সাহেব শুনতেছে না, ধরেন ইউনূস স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ট্র্যাশ গুলাই বসে আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু। তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনূসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে, একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। এখনো হয়তো উনি বুঝতে পারছেন না, বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন, বসায় রাখছেন এই লাইবিলিটিস গুলো। তো কথা কিন্তু কেউ শুনতেছে না, আর্মিও শুনতেছে না, সরকারও শুনতেছে না, এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো পরিকল্পিত কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দাদা? মানে কেউ পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, মানে পরিকল্পনা করে একটার পর একটা ঘটনা এসে ধরেন জিনিসটাকে অন্য কোনো শেপে যাবে কিনা? ওই যে আমি যে বললাম যে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে, মানে এখানে ইন্ডিয়া কাজ করছে, এখানে র কাজ করছে, এইখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে, এখানে জেনারেল পারপিট্রেটর জেনারেল যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে, এখানে হাসিনা কাজ করছে, হাসিনার দলের লোকেরা কাজ করছে, তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে। হ্যাঁ, তো এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি, ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি, আমরা
জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণ আমাদের কথা শুনছে, এখানে আমাদেরও রোল আছে। সো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে, তো এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে, মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে, সেটা প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না, আমি নেভিগেট করি। আমি এর মধ্যে দিয়ে হাল বেয়ে আমি এক জায়গায় যেতে চাই আর কি, এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই। সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে, এবং আমরা সবাই থাকবো, জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন। এবং আমি 4টা জিনিস বলছিলাম, কনকা মনে আছে কিনা, আমি আবার বলি সবাইকে। আমি 4টা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেব না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেব, এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকেও বলবো যে আপনার কাজের মধ্যে এই 4টার রিফ্লেকশন ঘটান। এবং আমি বিএনপি কে বলবো, জামাত ইসলামীকে বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসে আসেন, আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই 4টা বেসিসের ভিতর। আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে। এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি, জামাতের যত নেতার সাথে কথা বলছি, ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি, এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি, এই 4টা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি করেনি। কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা ঐক্যের প্ল্যাটফর্ম হবে, এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করব। রাইট। তবে দাদা, এই যে সেনাপ্রধানের উদ্ভূত যে পরিস্থিতি, বক্তব্য, এটা নিয়ে আমার মনে হয় যে আইএসপিআর এর একটা ব্যাখ্যা খুব জরুরি। আসলে সেনাপ্রধান কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কি বিষয়, এটা ব্যাখ্যা আমরা খুব সহজে দিতে পারে। কিন্তু আইএসপিআর কে ঠিক কথা বলবে, মানে আইএসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে। এটা ইয়ে না, আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল। আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন, একটা ইন্ডিকেশন পাইছি, এটা কালকে বলবো নি আমার দর্শকদেরকে। না, মানে সামথিং রং আর ডক্টর ইউনূসের প্রতি আহ্বান যে আপনি আর একটু স্ট্রংলি বিষয়গুলো হ্যান্ডেল করেন। ইলিয়াস, আপনি কি মনে করেন, মানে পরিস্থিতি কি দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, বা এই আপনার মনে কোনো আশঙ্কা আছে কিনা? আমিও কনক্লুশনে যাই, কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক, আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এখন এইখানেই যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে, তাহলে কি হচ্ছে, কি হইতে পারে। এখন আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট তারপরও যুক্তির খাতিরে বলি। কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না, এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না, নিষিদ্ধ করা লাগে নাই তো, নিষিদ্ধ করতে হয়েছে না। নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল, বড় বড় পার্টি ছিল, ইভেন মাওলানা ভাসানীর দল পর্যন্ত তো এখন খবর নেই। যদি মানুষ না চায়, দল এমনিতেই চলবে না, দল এমনিতে ব্যান্ড হয়ে যায়। মানুষ চায় কিনা, মানুষ তো চায় না। আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগকে আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেই, ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস, এরা তো আবার সুপিরিয়র, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে, তনুরে মারার পরও ক্যান্টনমেন্টের সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার, নামও বলে নাই কেউ। আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে, তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন করেছে। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যায়, 5 তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা 32 নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে, আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে। বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি। আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে। কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি? তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত।
আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা, আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম, এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে, আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই, এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই ৫ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন, যারাই ১৫ বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেয় তাদের ব্যাপারে। সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে, যারা মনে করেন যে আপনারা কয়দিন পরে টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে, প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে করছেন, এটা নিয়ে বাঁচতে পারবে না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপরে আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজনে, ফান্ডের প্রয়োজনে আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেব। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ, তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না, কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি, মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো, আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই এরা হইছে উপদেষ্টা হইতে চায়, বুঝছেন? এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। যে কোনো ডিসেন্ট ভয়েসকে, যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েসকে বলা শুরু করে আর কি, যে উপদেষ্টা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে। তো আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে, একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে 2000 আপনার মানে এখন থেকে 9 বছর আগে, তারাবির নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে। 16 বছর বয়স একজন হাফেজ। আচ্ছা সরি, আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে, কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ, যেটা আমরা বাইরে বলিনি এখনো। আমি তোমাকে বলছিলাম যে আলেমদের যারা, আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই কাজটা করছি, পিপিদের সাথে কথাবার্তা বলে, এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি। আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে। আপনি চাইলে আমি আপনাকে তাহলে সেখানে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও, আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করব। দাদা আমরা শোটা শেষ করে এই একটা 5 মিনিট একটা মিটিং করে নেব। আমি যেটা বলতে যাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন, তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী এখনো দেশে আছেন। আমি জানি যে আরাফাতও দেশে আছেন, আরাফাতও দেশে। আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো, তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপকে এখানে পোষা হচ্ছে, মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে। তো সেই জায়গাটায় আসলে কি করণীয়, এই বিষয়টা একটু আমি তো ডাক্তার, হ্যাঁ, মানে এটা ভালো আওয়ামী লীগ যদি তৈরি করা যাইতো, তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে করার চেষ্টা করতো যে কি করলে গুয়ে গন্ধ হবে না। হ্যাঁ, তাহলে এটা যেহেতু পাওয়া যায়নি, এটা যেহেতু পসিবল হয়নি, ভালো আওয়ামী লীগও তৈরি করতে পারবে না কোনোদিনই না।
আওয়ামী লীগ সবসময় ফ্যাসিস্ট হবে, কারণ আওয়ামী লীগ আসলেই একটা ফ্যাসিস্ট দল, তার কনস্টিটিউশন থেকে শুরু করে তার পলিটিক্স টোটালি ফ্যাসিস্ট। তো এই যে শিরিন শারমিন বা এই জাতীয় কিছু আওয়ামী লীগ নেতা, গুচ্ছ নেতা বসে বসে আরামাইশ করবে মানে এর মধ্যে অফিসার মেসে বা কারো, কনক ভাই ওইটা না, আমি আপনার এটাকে ঢুকবে না, এটাকে না সামনে না, আনবে। এই জায়গায় যেটা করতে হবে, ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে, এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোণঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে, তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে, একজন প্রতিনিধি আছে সেখানে। মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে, তাদের কোনো খবর আছে? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির, বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে, আমি বলি যে দেখেন ভাই, ওরা যেভাবে চালাচ্ছে চালাক, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু আজকে বলছি যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? তো আমি মনে করি বাংলাদেশে সবাইরে তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। সো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে, সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই। আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই? আপনি তারা ধরেন না। সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে? সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ? আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল, এরা খুব খারাপ মানুষ, ওরে নিয়ে বসান, ও যাই করুক অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই। গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল, উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখায় গেল, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা? আমাকে দাদা
ইয়ে করেন, দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি বললাম। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে, আমরা কারোর আর বিশ্বাস করি না। আবার ফের সেই জায়গায় আসতে হবে, যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে। অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। দাদা আপনার কোনো মন্তব্য? আমার নামেও কিন্তু একটা মামলা শুধু খালাস হয়েছে, তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে। ও নিজে এটা করছে, সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে। কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি, সবগুলোই আছে। আরে আমারও তো একই অবস্থা। আমার তো বোধহয় মামলা 4টা না 5টা, তার মধ্যে একটা গেছে রাষ্ট্রদ্রোহ, যেটা তারেক রহমান সাহেব 1 নম্বর আসামি। ওইটা তাও গিয়েছে, কারণ হচ্ছে 21 টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল, ওনারা যেহেতু কাজ করেছে কারণে, নাইলে হয়তো ওইটাও যাইতো না। আর বাকি দিয়েছে মানে ডিজিটাল সিকিউরিটি একেবারে আরো 3-4টা আছে, আমরা জানিও না, মানে কারোর কোনো খোঁজ খবরও নাই রে দাদা। আমরা তো মানে কি বলবো আর কি। তো দেখা যাক, নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে। এই ভালো হইলে ভালো, না হইলে তো সব সোজা হয়ে যাবে। তো দেখা যাক কি দাঁড়ায়। পিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায়, সে অনুযায়ী নিশ্চয়ই আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ধরবো। ভাই একটা কথা বলতে চাই, এক লাইন, পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে, ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি পিনাকি, কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন দেশে, আসেন না কেন? আমরা দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দিবেন, কেউই ডাকবে না আপনারে। সো সাবধান, পিঠের চামড়া একটারও থাকবে না, সবাই সাবধান থাকেন। ইলিয়াস তোমাদের সাথে দেখা করতে আসলো, তো আমার সাথে আসে না কেন দেখা করতে? বললেন না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? কি ডরাই না? আমার এখানে আসার দাদা এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কারা কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব না। তারপরে বলি কারণটা কি। কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছুই প্রকাশ করি না। আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন, যারা সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি।
সো আপনারা না, করেন এই বিশ্বাস যুক্তি, আপনি এই আমাকে যুক্তিতে আমি বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা। এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বার হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ। 24 তারিখের ঘটনা তাইলে। হ্যাঁ, হুম। মিটিং এর পরের দিনই ফুল স্টপ। মানে না, হচ্ছে আমি যে আমি একটা বিষয় বলি যে দাদা দেখেন যে বিডিআর বা সেনাবাহিনীর সম্মান, এই যে নতুন যে কমিশনের যে সেই ল অনুযায়ী হাসিনা যে বিচার করে গেছে সেই বিচারে কিন্তু কমিশন হাত দিতে পারবে না। ওই বিচার কিন্তু বহাল, কিন্তু ওই আইন বহাল, ওই বিচার বহাল, তদন্ত বহাল, সবই বহাল। ওইটা একটা চ্যাপ্টার। কমিশনের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। কমিশন কিন্তু এটা ইন্টারফেয়ার করতে পারবে না। তো এখানেই তো বোঝা যায় যে বিডিআর এর জায়গাটা রিয়েলি উন্মোচন হোক, এটা বর্তমান সময়ের অনেকেই চাচ্ছে না। তো আমার মনে হয় যে আমরা আজকে আর বড় না করি, আমি এখানে just একটা সেন্টেন্স একটু বলতে চাই, একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন, ওখানে যাওয়া বন্ধ করেন। আপনারা যদি যান, কে কে যাচ্ছেন ধরবো একটা করে, আর একেবারে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো। উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোন ধরনের কোন আলোচনা চলবে না আজকে থেকে। এবং এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, যেন এইখানে এইটাই শুরু করে। একবার হলো এই এমবেসি গুলোতে যে ধর্ণা দেওয়া, আবার শুরু হয়েছে উত্তর পাড়াতে যে ধর্ণা। জনগণের কাছে যাও রে ভাই, জনগণের কাছে যাও, ওইটাই রাজনীতি। ওর জন্যই রাজনীতি করো, উত্তর পাড়ার জন্য করো না, আর এমবেসির জন্য। একটা জিনিস দাদা, সেটা হচ্ছে যে আমরা এই আলোচনায় হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে, আমরা সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি। আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই। সেনাবাহিনীর মিডল, তারপরে জুনিয়র যারা আছে, তারা প্রচন্ড দেশপ্রেমিক। বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক, তারা কোনো বাংলাদেশের ধান্দাবাজিতে যায় না। জুনিয়র অফিসার তারা আমাদের ভাই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে এই আওয়ামী লীগের রেখে যাওয়া জেনারেলরা যদি নাকি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে, আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের সাথে আমরা আছি, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। অবশ্যই। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।